এটা তোর মনে কোনো কিছু হলে আমরা এডিট করে কাটে দেওয়া যাবে। স্টার্ট কর। ও যা। সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে অভিনন্দন। আজকে আলোচনার টপিক হলো সমাজ চেনার সহজ কৌশল বা উপায়। আমাদের বাংলা ব্যাকরণের এটা হলো সব থেকে একটা কঠিন টপিক, যেটা দেখা গেলো যে স্টুডেন্টরা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও দেখা গেলো যে সমাজ ভালো মতো নির্ণয় করতে পারে না বা চিনতে পারে না। তো তো সমাজ পরীক্ষায় আসে একভাবে আর আমরা পড়ি আরেকভাবে, যার কারণে সমস্যাটা হলো ওইভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আজকে বিষয়গুলো ডিটেলস আলোচনা করব, কীভাবে সমাজ সহজে চিহ্নিত করা যায়। তো প্রথমে আমাদের কিছু বেসিক ধারণা দরকার, তো সেটা নিয়ে আলোচনা করা হলো। আমি আবার একটু ছোট করে বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট থাকলো, এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করিও। আমার নতুন চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। তো সমাজের ক্ষেত্রে যে প্রথমে আমার যে বেসিক ধারণাটা দরকার সেটা হলো যে এখানে আমি লিখছি মহানবী, মহান যে নবী। তো মহানবী এটা হলো একটি কি সমস্ত পদ, একে আবার বলা হয় সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসযুক্ত পদ। আর সমাস পদে যে সমস্ত পদে যে দেখতেছি এটা হলো কি পূর্বপদটা, প্রথম অংশটাকে বলে পূর্বপদ, পরের অংশটাকে বলে পরপদ বা উত্তরপদ বা অন্তঃপদ। তারপর আমরা আসি যে মহান যে নবী, এটাকে বলে ব্যাস বাক্য বা বিক্রয় বাক্য বা সমাস বাক্য। তো মহান যে নবী, প্রতিটা পদকে বলা হয় কি যে মহান এটা একটা সমসমান পদ, যে এটা একটা সমসমান পদ, নবী এটা একটা সমসমান পদ। তো আমার এইটুকু ছিল কি বেসিক ধারণা। তারপর আমরা আসি যে কিভাবে আমরা সমাজ সহজে নির্ণয় করব। তো সমাস প্রধানত হলো 7 প্রকার: দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস, প্রাতিপদ সমাস, তারপরে কি কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। তো আমি এই ভায়োলেট কালার 3টাকে দিয়ে আলাদাভাবে চিন্তা করছি, আর রেড কালার দিয়ে 4টাকে আলাদাভাবে সিলেক্ট করছি। তো এই 4টা রেড কালার হলো কি এক এক ধরনের মানে একটা গ্রুপেই বলতে পারি যে দ্বিগু সমাসে মনে করেন যে আপনার পরপদ, প্রাতিপদ সমাস পরপদ অর্থ, তারপর কি কর্মধারয় সমাস পরপদ অর্থ, তৎপুরুষ সমাস পরপদ অর্থ প্রাধান্য পায়, কিন্তু দ্বন্দ্ব সমাস উভয় পদে অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাস তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, অব্যয়ভাব সমাস সে কি পুরো পদের অর্থ প্রাধান্য পায়। তো এই জন্য যার কারণে আমি এই 3টাকে হলো কি ভায়োলেট কালার দিয়ে লিখছি, আর 4টাকে লিখছি রেড কালার, যাতে আমরা সহজে শনাক্ত করতে পারি। তো দ্বন্দ্ব সমাস হলে কি উভয় পদে অর্থ প্রাধান্য পাবে, বলতে বোঝাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ বোঝাবে। তো চলো দেখা যাক পিতা পুত্র। তাহলে এখানে তারা বলছে পিতা পুত্র শব্দটা দিয়ে বলছে পিতা ও পুত্র দুজনকেই বোঝাচ্ছে, পিতা ও পুত্র দুজনকেই বোঝাচ্ছে, তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পাইছে। সোনা রূপা এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে সোনা বোঝাচ্ছে আবার রূপাও বোঝাচ্ছে, তাহলে দুটাই বোঝাচ্ছে, তাহলে পূর্বপদ এবং পরপদ উভয় অর্থ প্রাধান্য পাইছে। তাহলে কি আয় ব্যয় এটা শব্দ দ্বারা বোঝাচ্ছে আয় ব্যয়, আয়ও বোঝাচ্ছে আবার ব্যয় এটাও বোঝাচ্ছে। আয় হলো পূর্বপদ, ব্যয় হলো পরপদ, তাহলে দুটোরই অর্থ প্রাধান্য পাইছে, তাহলে উভয় অর্থ প্রাধান্য পাইলে কি হবে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে বিপরীত সমাস বলে বহুব্রীহি সমাস, কারণ এখানটি পূর্বপদ এবং পরপদ কোনোটাই অর্থ না বুঝে তৃতীয় কোনো পদকে বোঝাবে, তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস। তো নীল কণ্ঠ, নীল হলো রং, কণ্ঠ হলো কি ভয়েস, কথা বলার ভয়েস। তো নীল আর কণ্ঠ দ্বারা বোঝাচ্ছে শিব, তাহলে এখানটি নীল এটাও বোঝায়নি, কণ্ঠ এটাও বোঝায়নি, পূর্বপদ এবং পরপদের অর্থ না বোঝায় তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে কি হবে এটা হলো বহুব্রীহি সমাস। বিনা পানি, তো বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, তাহলে বিনা পানি দ্বারা বোঝাচ্ছে সরস্বতী, তাহলে এখানটি বিনা পূর্বপদ বিনা এটাও বোঝায়নি, পরপদ পানি এটাও বোঝায়নি,
পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ না বুঝে তৃতীয় কোনো ব্যক্তিকে বুঝাইছে, তাহলে কি হবে এটা? বহুব্রীহি সমাস। নীলাম্বর, তাহলে কি নীল হলো একটা রং বোঝাচ্ছে আর অম্বর মানে বস্ত্র। তো নীলাম্বর দ্বারা বোঝাচ্ছে কি বলরাম, মহাভারতের একটা চরিত্র। কিন্তু কি এখানে রং এবং বস্ত্র না বুঝে কি বোঝাচ্ছে? মহাভারতের একটা চরিত্রকে বোঝে, ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদ এবং পরবর্তী অর্থ না বুঝে তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা হলো কি? বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস, কারণ এর হলো উভয় পদে অর্থ প্রাণ থাকে, এর কোনো পদে অর্থ প্রাণ থাকে না, পূর্বপদ এবং পরবর্তী কোনো অর্থ না পায়, তৃতীয় কোনো পদে অর্থ প্রাণ পায়। অব্যয়ভাব সমাস, এর কি হবে? পূর্বপদের অর্থ প্রাধান্য থাকবে। তো দেখি যে উপশহর, উপশহর, উপ মানে সদৃশ, শহরের মতো, উপশহর মানে কি? শহরের মতো, শহর নয়, তাহলে কিসের মতো? শহরের মতো, তাহলে শহর নয়, তাহলে এখানটায় পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এখানটায় পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তারপর যদি আসি উপবিভাগ, বিভাগ, তাহলে কি বলছে? উপ মানে ক্ষুদ্র, তো বিভাগ নয়, বিভাগ নয়, বিভাগের বিভাগের অংশ বোঝাচ্ছে, এখানটায় কি বলছে? বিভাগের অংশ, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে উপবিভাগ, বিভাগ নয়, বিভাগের অংশ, তাহলে এখানটায় কার অর্থ প্রাধান্য পাচ্ছে? পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে হলো অব্যয়ভাব সমাস। তাহলে আসি আমরা এবার দ্বিগু সমাস, প্রার্থী সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। তো এই 4 প্রকার সমাসে আসি। তো দ্বিগু সমাসে থাকবে সংখ্যা থাকবে, এই 4টা সমাসেরই হলো কি? পরপদ অর্থ প্রাধান্য পায়। সমস্যা হলো এইখানটায় যে আগেরগুলোতে একটা কি পুত্রের ডিফারেন্স ছিল, উভয় পদ, পূর্বপদ, তৃতীয় পদ, কিন্তু এক্ষেত্রে কি 4টা হলো এক জাতীয়, পরপদ অর্থ প্রাধান্য পাবে। তো এটার ক্ষেত্রে সমস্যা হলো কি? তো এই জন্য আমাকে চেনার সহজ উপায় হলো যে দ্বিগু সমাসে কি থাকবে? সংখ্যা থাকবে, 4টাই হলো পরপদ অর্থ বোঝাবে। আচ্ছা, দেখো পরিভ্রমণ, পরি মানে চতুর্দিকে, ভ্রমণ মানে ভ্রমণ, তাহলে পরিভ্রমণ কাকে বোঝাচ্ছে? পুরো অর্থটা দিয়ে, পুরো শব্দটা দিয়ে হচ্ছে ভ্রমণ। 7 সমুদ্র, তাহলে এখানে ভ্রমণকে না বুঝে কাকে বোঝাচ্ছে? পরিকে না বুঝে ভ্রমণকে বোঝাচ্ছে, তাহলে পর্বতের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, এখন বলছে 7 সমুদ্র, তাহলে এই শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে 7 সমুদ্র কাকে মূলত বোঝাচ্ছে? সমুদ্রকে বোঝাচ্ছে, 7কে না, তাহলে পর্বতের অর্থ প্রাধান্য। রাজপুত্র, রাজপুত্র মূলত কাকে বোঝাচ্ছে? যে রাজপুত্র বলতে রাজার পুত্র, তাই কি পুত্রকে বোঝাচ্ছে, বাট রাজা না, তাহলে কি পুত্রের প্রাধান্য কি? তাহলে এখানটা কার অর্থ প্রাধান্য পারলো? পরপদের। পুত্রবধূ মানে পুত্রের বধূ, তাহলে কি বোঝাচ্ছে? এখানটায় বধূকে বোঝাচ্ছে, পূর্বপদ না, পরবর্তী অর্থ প্রাধান্য পাচ্ছে। মহারাজা, মহারাজ, মহারাজ এক্ষেত্রে বলতো রাজকে বোঝাচ্ছে, মহাকে না, তাহলে পরবর্তী অর্থ প্রাধান্য। ঈগল পাখি, তাহলে ঈগল পাখি, এখানটা এই শব্দটা বলতে বলছে মূলত আমরা একটা পাখিকে বুঝি, তাহলে মূলত একটা পাখিকে বুঝি, তাহলে ঈগল না, পাখিকে বোঝাচ্ছে, তাহলে পর্বতের অর্থ প্রাধান্য, এটা হলো পর্বতের অর্থ প্রাধান্য, এটা পর্বতের অর্থ না, এখানে প্রত্যেকটা কি পর্বতের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এখানে 4টা আছে পর্বতের অর্থ, এখন কোনটা কি সেটা আমাকে শনাক্ত করতে হবে। এখন পরি, পরি হলো কি আছে? উপসর্গ, এই পরিটাতে কি হলো? উপসর্গ, তো উপসর্গ কোন সমাসে থাকে? প্রাদি সমাস, তাহলে আমরা এটা মূলত বলতে পারি হলো কি? প্রাদি সমাস। তাহলে উপসর্গ থাকলেই, উপসর্গ আছে এইটুকু, তাহলে কি বলছে? এটা উপসর্গ, তাহলে উপসর্গ থাকলে কি হবে? প্রাদি সমাস। 7 সমুদ্র, প্রথমে সংখ্যা থাকলে কি হবে? সংখ্যা থাকলে কোন সমাস হবে? দ্বিগু সমাস। দ্বিগু সমাসে বলা আছে যে সমাস কি থাকবে? সংখ্যা থাকবে, দ্বিগু সমাসে সংখ্যা থাকবে, তো সংখ্যা থাকলে সংখ্যা আছে 7 একটা সংখ্যা, তাই সেই কারণে আমরা এটা কি বলতে পারবো? দ্বিগু সমাস, দ্বিগু সমাস, ঠিক আছে। তারপর আমরা এই দুটো সহজে শনাক্ত করতে পারতেছি, কারণ এখানটা কি আছে? সংখ্যা আছে, সংখ্যা হলে দ্বিগু সমাস, আর তোমার হলো কি উপসর্গ থাকলে কি সমাস আছে? প্রাদি সমাস, তাহলে এই দুটো আমরা সহজে চিন্তা করতে পারতেছি, দ্বিগু সমাস সহজে চিন্তা করতে পারতেছি, প্রাদি সমাস সহজে চিন্তা করতে পারতেছি। সমস্যা হলো এই দুইটার মধ্যে, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের মধ্যে কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো, এই দুটো হলো কঠিন। তো এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি কাজ করে, তো আমরা দেখব
যে এর মধ্যে কি পূর্ববর্তী এর কি থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু এর বিভক্তি থাকবে না। এটা হলো মেইন পার্থক্য। এই দুটোর মধ্যে হলো মেইন পার্থক্য হলো এটার কি বিভক্তি থাকবে আর এটার বিভক্তি থাকবে না। তো দেখা যাক কি করা যায়। রাজপুত্র, তো আমরা বিভক্তি যুক্ত করে দেখি। রাজপুত্র, তো আমরা এটাকে কি করতে পারি, যে বলতে পারি যে রাজপুত্র, রাজার পুত্র, রাজার পুত্র। তাহলে এখানে কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি সমাস বলবো, তৎপুরুষ সমাস বলবো। তাহলে কি বলবো, তৎপুরুষ সমাস বলবো। এক কথায় দাঁড়ালো। তারপর তাহলে এখান থেকে বিভক্তি যুক্ত হয়েছে, তারপর পুত্র বধূ, এটাকে আমরা বলতে পারি পুত্রের বধূ, পুত্রের বধূ। তাহলে এখানটা বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তৎপুরুষ সমাস। এটা হলো তৎপুরুষ সমাস। আচ্ছা, মহারাজা, মহাকে রাজা হচ্ছে না। যদি আমরা বলি মহাকে রাজা, মহাকে রাজা, ঠিক আছে, এটা হচ্ছে না। আবার যদি বলি মহের রাজা, মহের রাজা, তারপরও এটা কি হচ্ছে না, অর্থপূর্ণ হচ্ছে না। তারপর যদি আমরা দেখি মহা থেকে রাজা, মহা, মহা থেকে রাজা, তাহলে এটাও হচ্ছে না অর্থপূর্ণ। তাহলে কি এক কথায় বিভক্তি যুক্ত করে যদি অর্থপূর্ণ না হয়, তাহলে সেগুলাকে আমরা কি তৎপুরুষ সমাস বলবো না। তাহলে এটাকে কি বলতে পারবো, তাহলে এটা হলো কি কর্মধারয় সমাস। তাহলে এটা মূলত হলো কি কর্মধারয় সমাস, এটা মূলত কর্মধারয়। তারপর ঈগল পাখি, যদি আমরা বলি যে ঈগলকে পাখি হচ্ছে না, তারপর যদি বলি কি ঈগলের পাখি হচ্ছে না, ঈগল থেকে পাখি তাও হচ্ছে না, তাহলে কি এইখানটায় বিভক্তি যুক্ত করা যাচ্ছে না। তাহলে আমরা সহজে বলতে পারি যে বিভক্তি যুক্ত করতে পারলে, যদি আমরা বিভক্তি যুক্ত করতে পারি, বিভক্তি যদি আমরা সব শর্টকাটে বলতে পারি যে বিভক্তি যুক্ত করা গেলে, যুক্ত করা গেলে তৎপুরুষ, তৎপুরুষ, তৎপুরুষ সমাস। আর এই যদি আমরা বলি এই দুটোর ক্ষেত্রে, যে এই দুটোর ক্ষেত্রে যদি বলি যে কি এখানে আমরা কি বিভক্তি যুক্ত করতে পারতেছি না, তো বিভক্তি যুক্ত করা না গেলে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তো আমরা এইটুকু আলোচনা ছিল। আমরা শর্টকাটে বলি যে এই দুটোর মধ্যে মূল পার্থক্য হলো যে বিভক্তি যুক্ত করা গেলে হলো তৎপুরুষ সমাস, আর বিভক্তি যুক্ত করা না গেলে কর্মধারয় সমাস। প্রাদি সমাসে প্রথমে কী থাকবে, উপসর্গ থাকবে, আর দীর্ঘ সমাসে প্রথমে কী থাকবে, সংখ্যা থাকবে। তাহলে আমরা এই চারটা সহজে শনাক্ত করতে পারবো। আর দ্বন্দ্ব সমাস হলে উভয় পদ অর্থ প্রাধান্য থাকবে। দ্বন্দ্ব সমাসে বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস, এটা পূর্বপদ এবং পরপদ কোনোটি অর্থ না বোঝায়, তৃতীয় কোনো পদকে বোঝাবে। অব্যয়ভাব সমাসে কি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তো আমার আজকে ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে জানায়ও, আর পরবর্তী কী ভিডিও লাগবে সে বিষয়েও তোমরা কমেন্টে আমাকে জানায়ও। তো বেস্ট অফ লাক, সবাই ভিডিওটা ভালো করে দেখিও।